25শে মার্চের গণহত্যার ভয়াবহতায় এখনো অশ্রু ভেজা স্বজনদের প্রথমবারের মতো পালন করা হচ্ছে জাতীয়ভাবে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কাজ শুরু করেছে জাতিসংঘে বাংলাদেশ মিশন। দেশের বেশিরভাগ বধ্যভূমি পড়ে আছে অযত্ন আর অবহেলায়, সংরক্ষণের উদ্যোগ নেয়ার দাবি নতুন প্রজন্মের। চলতি মাসেই নীতিমালা হওয়ার কথা জানালেন মন্ত্রী। সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি প্রায় 30 ঘণ্টা ঘিরে রাখার পর সেনাবাহিনীর নেতৃত্বে শুরু হয়েছে অভিযান। কমপক্ষে 30টি পরিবারের সদস্য আটকে আছে বলে ধারণা। বিয়ে করে আত্মীয়তার মাধ্যমে সংগঠনের সদস্য সংগ্রহ করছে জঙ্গি সংগঠন জেএমবি। তথ্য পুলিশের। সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা সমাজবিজ্ঞানীদের। এবং ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। প্রতিপক্ষ নিয়ে সতর্ক থাকলেও জয়ের প্রত্যয় টাইগারদের, বাংলাদেশকে এগিয়ে রাখছে লঙ্কানরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। প্রথমবারের মতো বাংলাদেশে জাতীয়ভাবে পালন হচ্ছে গণহত্যা দিবস। 1971 সালের 25শে মার্চ রাতে অপারেশন সার্চ লাইট নামে গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী। অসংখ্য সাধারণ নাগরিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী ও পুলিশকে হত্যা করে পাকিস্তানি সামরিক বাহিনী। সেই নৃশংস ঘটনার আন্তর্জাতিক স্বীকৃতি আসুক, এমনটাই প্রত্যাশা বাংলাদেশের মানুষের। গবেষকরা বলছেন, ওই গণহত্যা বিশ্ব পরিমণ্ডলে স্বীকৃতি পেলে চলমান যুদ্ধাপরাধীদের বিচার আরও গ্রহণযোগ্যতা পাবে। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। 25শে মার্চ 1971। প্রতিদিনের মতো সূর্য একটু একটু করে ডুবে যাচ্ছিল, অন্ধকার হয়ে যাচ্ছে চারদিক। তবে সে অন্ধকার এতটা ঘোর কালো হবে তা ভাবেনি কেউ। ব্যারাক থেকে ছেড়ে দেয়া হিংস্র পশুদের গর্জনে কম্পিত হলো ঢাকা। হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল ঘুমন্ত মানুষের উপর, জীবন্ত দগ্ধ করল, টেনে হিস্ট্রে হত্যা করা হলো অসংখ্য মানুষকে, পুড়িয়ে দেয়া হলো ঘরবাড়ি, চারদিকে মৃত মানুষের স্তূপ, ছোপ ছোপ রক্তে লাল শ্যামল বাংলার মাটি। সেই রাতে রাজারবাগ পুলিশ লাইন, পিলখানার তৎকালীন ইপিআর ক্যাম্প, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, জহুরুল হক হল ও রোকেয়া হল সহ সারা ঢাকা শহরে গণহত্যা চালায় বর্বর পাকিস্তানি বাহিনী। 46 বছর পরও সে রাতের প্রত্যক্ষদর্শীর ভাষা তাই আজও অশ্রু ভেজা। যেমন শিলাবৃষ্টি হয়, ঠাটা 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 ঠুস ঠাস ডিম, এরকম ভাবে অনবরত গোলাগুলি চলছে। 28 তারিখে আসছি, আইসা দেখে হলের ভিতরে ঢোকা যায় না গন্ধে। এবারই প্রথমবারের মতো রাষ্ট্রীয়ভাবে গণহত্যা দিবস পালন করছে বাংলাদেশ। গণহত্যার ভয়াবহতায় যারা হারিয়েছে স্বজন, তাদের চাওয়া শুধু বাংলাদেশে নয়, এই গণহত্যার স্বীকৃতি আসুক বিশ্ব সম্প্রদায়ের কাছ থেকেও। রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা পেলাম, এখন আমাদের দাবি যে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য যেন দেশের সরকার চেষ্টা করে। এই গণহত্যা চালিয়ে কি পেতে চেয়েছে পাকিস্তান, এমন প্রশ্নের উত্তর পাওয়া যায় ইতিহাস সংশ্লিষ্টদের কাছ থেকে। জিয়া খান ঢাকা ছাড়বার আগে সন্ধ্যাবেলা তিনি তার সহযোগীদের বলে গিয়েছিলেন যে 30 লক্ষ মানুষকে মেরে ফেলো, বাকিরা আমাদের হাত থেকে খাবার খুঁটে খাবে। পাকিস্তানিরা এখানে চেয়েছিল তাদের অনুগত একটি জনগোষ্ঠী তৈরি করবার জন্য। গবেষকরা বলছেন, এখন বাংলাদেশকে গণহত্যার বিশ্ব স্বীকৃতির দাবি জোরালোভাবে উপস্থাপন করতে হবে। যে সমস্ত দেশের জনগণ ব্যাপক সংখ্যায় আমাদেরকে সমর্থন করেছিলেন, আমরা কূটনৈতিক প্রচারণা চালাতে পারি যেন তারা সেই সমস্ত দেশগুলো সংসদে আমাদের দেশের গণহত্যাকে স্বীকৃতি দেয়। তবে মুক্তিযুদ্ধের 9 মাসের বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হয়ে আরও উচ্চকণ্ঠ ভূমিকা নিতে হবে বাংলার মানুষকে। মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হয়েছিল 1971 সালের 25শে মার্চ রাতে। তবে সেই অপরাধের আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি আজও। তবে এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর মানবতা এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক স্বীকৃতির পাশাপাশি চিহ্নিত 195 পাকিস্তানি যুদ্ধাপরাধীকেও বিচারের মুখোমুখি করতে হবে। আর এর জন্য সরকার আরও উচ্চকিত ভূমিকা পালন করবে, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। 25শে মার্চের কাল রাতে নিহত শহীদদের স্মরণে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আলোকচিত্র প্রদর্শনী। সেখানে আছেন রিপোর্টার তরিকুল ইসলাম সৌরভ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শফিক, বাংলাদেশের স্বাধীনতা যেমনিভাবে আনন্দের, তেমনিভাবে এটি গভীর বেদনারও। আর সেই বেদনা 1971 সালের 25শে মার্চ রাতে শুরু হয়েছিল। সেদিন যে গণহত্যা শুরু হয়েছিল সেটি পুরো 9 মাস জুড়ে চলেছে এবং সেই গণহত্যা নানাভাবে আমাদেরকে
পরবর্তীতে আমরা দেখেছি বিভীষিকাময় সেই গণহত্যা এত প্রবলভাবে দাঁড়িয়েছে, যেটি সারা পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হয়েছিল। সেই বিভীষিকাময় 25শে মার্চ রাতের এবং পুরো 9 মাস জুড়ে যে গণহত্যা চলেছিল, সেই সব গণহত্যার চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা স্তম্ভের এই অংশটিতে। এবং আপনারা দেখতে আজকে সকালবেলা একটি ঝড় হওয়ার কারণে এই জায়গাগুলো আসলে লন্ডভন্ড হয়ে গিয়েছিল, এই কারণে নির্ধারিত সময়ে এটি অনুষ্ঠিত হতে পারেনি। এই কারণে আমরা এখন যে আলোকচিত্রী প্রদর্শনীটি দেখছি, এর পেছনেই আমরা আলোচনা চলছে। সেই আলোচনাটি শেষ হবার পরে মূল আলোকচিত্র যে প্রদর্শনী সেটি উদ্বোধন করা হবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই যে আলোকচিত্রের মাধ্যমে সেই সময়ের ইতিহাসকে তুলে ধরা হয়েছে এবং সেই সময়ের ইতিহাসকে মানুষকে জানানোর জন্য সেই সময়ের ইতিহাস মানুষ জানবে এবং সেই ইতিহাসের সাথে সম্পৃক্ত হয়ে যাবে মানুষ, এটি একটি কাম্য বিষয়। আরেকটি যে বিষয়টি এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, 46 বছর পর হলেও এবারই প্রথমবার বাংলাদেশ জাতীয়ভাবে গণহত্যা দিবস পালন করছে। এ কারণে এই ধরনের ডকুমেন্ট, এই ধরনের দলিলাদি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এটি সাধারণ মানুষের মধ্যে জনমত তৈরিতে যেমনিভাবে সাহায্য করবে, সারা পৃথিবীর অন্য দেশগুলো যারা রয়েছে তারা বাংলাদেশের গণহত্যা সম্পর্কে ধারণা রাখে না, তারাও কিন্তু এই আলোকচিত্রের মাধ্যমে সেটি বুঝতে পারবে এবং সেটি হয়তো আরো আমাদের বৃহৎ পরিসরে তুলে ধরার চেষ্টা করতে হবে। আজকে যে আলোচনাটি চলছে সেখানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং এতে অংশগ্রহণ করেছেন বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। এবং তাদের কাছে মূলত মুক্তিযুদ্ধের সেই সময়ের যে কত বিভীষিকাময় ইতিহাস সেটি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এখানে যারা মুক্তিযুদ্ধ গবেষক রয়েছে তারাও সেই বিষয়গুলো বলার চেষ্টা করছেন। আমরা ঠিক এর পেছনেটি রয়েছে এবং যে ছবিগুলো আমরা দেখছি সে সময় আসলে স্বাধীনতার যে ইতিহাসের পাতায় পাতায় যে গণহত্যার যে নজিরবিহীন ইতিহাস সেটি যে সারা পৃথিবীর মানুষকে নাড়া দিতে পারে সেটি জানানোর জন্য এবং বাংলাদেশের মানুষ 46 বছর পরও সেটি যেন জানতে পারে, সেটি এই আলোকচিত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শফিক, এই ছিল এখানকার সর্বশেষ খবরাখবর। জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে যে আলোকচিত্র প্রদর্শনী চলছে তারই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম সৌরভ। গণহত্যা দিবস হিসেবে 25শে মার্চের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে এর মধ্যেই কাজ শুরু করেছে জাতিসংঘে বাংলাদেশ মিশন। জাতিসংঘের মহাসচিব সহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগের পাশাপাশি কৌশলগত দিক, দালিলিক নথিপত্র এবং তথ্য প্রমাণ নিয়ে কাজ চলছে বলে জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। সংসদে 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে ঘোষণা দেওয়ার মধ্য দিয়ে বিলম্বে হলেও মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো হয়েছে বলে মনে করছেন প্রবাসীরা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন শিহাবুদ্দিন কিসলু। 25শে মার্চ 1971 রাতের অন্ধকারে স্বাধীনতাকামী ঘুমন্ত বাঙালির উপর নৃশংস হত্যাযজ্ঞ চালায় বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী। সেই এক রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র সহ প্রায় 60,000 নিরীহ বাঙালিকে হত্যা করে নরপিশাচেরা। বাংলাদেশ স্বাধীন হবার পর 46 বছর পেরিয়ে গেলেও বিচারের বাণী নিভৃতিতে কেঁদেছে। এ গণহত্যার বিচার হয়নি। শুধু তাই নয়, এ গণহত্যা নিয়ে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে পরাজিত শক্তি। বাঙালির এই আত্মত্যাগকে রাষ্ট্রীয়ভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলেছে পাকিস্তান। বিলম্বে হলেও দেশের জাতীয় সংসদে 25শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালনের প্রস্তাবনা পাশ করায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ প্রবাসীরা। গণহত্যা দিবস যে পাশ হয়েছে এটা আমরা সরকারকে অভিনন্দন জানাই। পাকিস্তান সহ যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল, যে প্রচার প্রভাকাণ্ডা চালাচ্ছে এবং তাদের পেইড লোক দিয়ে, যে লেখক দিয়ে যে বইগুলো প্রকাশ করছে, এগুলা তখন আর আন্তর্জাতিকভাবে কোনো গ্রহণযোগ্যতা পাবে না এবং পৃথিবীতে মানুষ জানতে পারবে যে পাকিস্তান 71-এ আমাদের জনগণের উপর যে অত্যাচার চালিয়েছে সেটা আন্তর্জাতিকভাবে সমর্থন পাবে। সারা বিশ্বে এটা মাতৃভাষা দিবসের মতোই এটা এস্টাবলিশড হওয়া উচিত। বাংলাদেশের 60,000 মানুষকে তারা হত্যা করলো, সেই দিন কেন গণহত্যা দিবস হিসেবে পালিত হবে না, এটা প্রশ্ন দেরিতে হলেও আমাদের গভর্নমেন্ট এটা করছে। এরই মধ্যে জাতিসংঘের অফিস অন জেনোসাইড প্রিভেনশন অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট দপ্তরের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে বলে জানালেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। ইতিমধ্যে আমরা জাতিসংঘের যে আপনার নেতৃবৃন্দ আছে
সে সকল অফিসে এবং যেগুলো নাকি সংশ্লিষ্ট অফিস যেগুলো আছে সেখানে আমরা যোগাযোগ করছি। এছাড়া সেক্রেটারি জেনারেল অফিসে বা এখানে অন্যান্য যে অফিসগুলো আছে যারা এই বিষয়গুলো দেখেন তাদের সাথেও যোগাযোগ করেছি। তবে এটার আসলে ব্যাপক প্রচারণাও দরকার আছে। যে সকল দেশে অতীতে জেনোসাইড হয়েছে তাদেরকে সকলকে নিয়ে বা সকলকে সাথে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে। নিউ ইয়র্কে গঠিত জেনোসাইড ৭১-এর উদ্যোগে গত কয়েক বছর ২৫শে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করা হলেও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পাওয়ার পর প্রথমবারের মতো দিবসটি পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন প্রবাসী সংগঠন। বাঙালির অধিকার প্রতিষ্ঠার দাবিনামা বিশ্ব সভায় ছুড়ে ফেলার সমুচিত জবাব দিয়েছিল বাঙালি ৭১-এর মহান মুক্তিযুদ্ধে। স্বাধীনতার ৪৬ বছর পরেও আবারও পাকিস্তানিদের মিথ্যাচারের বিরুদ্ধে সত্যকেই প্রতিষ্ঠিত করবে বাংলাদেশ, এমনটি প্রত্যাশা সবার। জাতিসংঘের সদর দপ্তর থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সিলেটের শিববাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ২টি বাড়িতে মূল অভিযান অপারেশন টুয়াইলাইট শুরু করেছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো টিম। এর আগে থেকে পুলিশ, র্যাব এবং সোয়াত সদস্যরা প্রায় ৩০ ঘন্টা বাড়ি দুটি ঘিরে রাখার পর আজ সকাল ৮টা৪৫ শুরু হয় এই অভিযান। জঙ্গিরা আতিয়া ভিলিয়া নামে যে বাড়িতে অবস্থান করছে সেখান থেকে একে একে বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হচ্ছে। ৫তলা বিশিষ্ট ভবনটিতে শতাধিক মানুষ আছে বলে জানা গেছে। এর আগে সকালে সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন এর নেতৃত্বে এই অভিযান শুরু হয়। কমান্ডো দল ঘটনাস্থলে পৌঁছার পর মাইকে আশেপাশের ১ কিলোমিটার এলাকা থেকে লোকজনকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। বৃহস্পতিবার রাতে জঙ্গিদের আস্তানা সন্দেহে বাড়ি দুটির চারিদিকে অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী। শুক্রবার ভোরে আতিয়া ভিলা নামে বাড়িটির ভেতর থেকে একটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এতে বাড়িতে জঙ্গি আছে বলে নিশ্চিত হয় তারা। পুলিশ জানায় ৩ মাস আগে কাউসার আহমেদ এবং মর্জিনা নামে দম্পতি আতিয়া ভিলা বাড়ির দোতলার একটি ফ্ল্যাট ভাড়া নেয়। এরাই জঙ্গিবাদের সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। আপনারা একটু কষ্ট করে দয়া করে ১ কিলোমিটারে সরকার উগ্রবাদকে নির্মূল করতে চায় না বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জঙ্গিবাদ ইস্যু জিইয়ে রেখে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় ক্ষমতাসীনরা। সকালে রাজধানীর নয়াপল্টনে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন। ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তির বিরোধিতা করে মির্জা ফখরুল আরও বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত আসে এমন কোনো কিছু মেনে নেবে না জনগণ। আমাদের প্রশ্নগুলো থেকে যায় যে মানুষটি আত্মঘাতী বোমা দিয়ে নিহত হলো, সে কি তাকে নিহত করবার জন্যই আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে? এগুলোর বিশ্বাসযোগ্য বক্তব্যগুলো না আসলে জনগণের মধ্যে সেই সন্দেহ সৃষ্টি হবেই। যে কথাগুলো আমরা বারবার বলে আসছি যে সরকার এটাকে আসলে সমাধান করতে চায় না, সরকার চায় এটাকে জিইয়ে রেখে, এই সমস্যাকে জিইয়ে রেখে তার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। সময় সংবাদে আরো থাকছে। কুমিল্লা সিটি নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর মতবিনিময়, নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি পুলিশের। এবং স্বাধীনতার ৪৬ বছর পরেও বীরাঙ্গনার স্বীকৃতি পাননি বরগুনার পাথরঘাটার নূরজাহান নুরি, অবহেলা আর বঞ্চনায় কাটছে দিন। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। চলছে শেষ মুহূর্তে সৌন্দর্য বর্ধনের কাজ। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। রাশেদ বাপ্পির রিপোর্ট। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হবেন জাতির বীর সেনারা। ৪৬তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রস্তুত করা হচ্ছে শহীদদের আত্মত্যাগের প্রতীক জাতীয় স্মৃতিসৌধ। মূল বেদিতে চলছে ধোয়া মোছা আর রং তুলির শেষ আঁচড়। নানা রঙের বাহারি ফুলের চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। ফুল গাছের পরিচর্যা ও সৌন্দর্য বর্ধনে ব্যস্ত সময় পার করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। গাছ ছাড়তেছে, গাছের গোড়া ফুল গাছে পানি দিতেছি, পরিশ্রম করে রং দিয়ে সৌন্দর্য করতেছি। জনগণ আসবে, দেখবে, তখন সবারই ভালো লাগবে।
জাতির গৌরব আর অহংকারের এই দিনটিতে সৌধ প্রাঙ্গণে নামবে লাখো মানুষের ঢল। তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসার ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসবো, প্রতি বছরই আসি। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে পুরো এলাকা জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এছাড়া ওয়াচ টাওয়ার ও পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি সহ সৌধ এলাকায় থাকবে র্যাব পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা বলয়। যাবতীয় প্রস্তুতি শতভাগ সম্পন্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ধোয়া মোছা, লাইটিং এবং নিরাপত্তার জন্য সিসিটিভি লাগানো ইত্যাদি কাজগুলো আমাদের মোটামুটি শতভাগই সম্পন্ন হয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে বাঙালি পেয়েছে স্বাধীনতা, আর তাই স্বাধীনতা শুধু আনন্দই নয়, গভীর বেদনারও। শ্রদ্ধা আর স্মৃতি রোমন্থনের মধ্যে সীমাবদ্ধ না থেকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের পাথেয় হয়ে উঠুক দিবসটি, এমনটাই প্রত্যাশা সকলের। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে রাশেদ বাপ্পি, সময় সংবাদ। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের 46 বছর পার হলেও বৌদ্ধভূমি সঠিক কোনো তালিকা করা হয়নি, নেই কোনো সরকারি হিসাবও। ওয়ার ক্রাইমস ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির তথ্য বলছে, দেশে মুক্তিযুদ্ধে স্মৃতি বিজড়িত মোট বৌদ্ধভূমির সংখ্যা 942টি, যার অধিকাংশই বিশেষ দিন ছাড়া পড়ে থাকে অযত্ন আর অবহেলায়। ইতিহাসকে লালন করার প্রত্যয়ে বৌদ্ধভূমিগুলো সংরক্ষণ করার দাবি নতুন প্রজন্ম সহ সাধারণ মানুষের। সমস্যার সমাধানে চলতি মাসে এই পদক্ষেপ নেয়ার আশ্বাস মন্ত্রণালয়ের। মৌসুমী মোয়ের রিপোর্ট। যে দামের মূল্য নিজের শেষ নিঃশ্বাস, বুলেট আর বেয়োনেটের আঘাতের বিনিময়ে পাওয়া একটি পতাকা, একটি স্বাধীন ভূখণ্ড, একটি স্বদেশ ভূমি। সে মাটির প্রতিটি বুনোটে আছে স্বপ্ন বোনার গল্প, সেই ভূখণ্ডের প্রতি ইঞ্চিতে লেপ্টে আছে রক্তের দাগ। সে পতাকাতেই পরিচিত লাল সবুজের প্রিয় বাংলাদেশ। স্বাধীনতার 46 বছর, তবু শহীদদের স্মৃতি বিজড়িত বদ্ধভূমি কেবল সাদা কালো অক্ষরে আটকে থাকা নামফলক। জগন্নাথ হল এবং রায়ের বাজারের বদ্ধভূমি ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই সংরক্ষণ এবং পরিচর্যার অভাবে ভুগছে অস্তিত্ব সংকটে, ঘটছে বেদখলের মতো ঘটনা। ইতিহাসের দায় মেনে নিয়ে বদ্ধভূমিগুলো সংরক্ষণ করার জোর দাবি নতুন প্রজন্ম সহ সব বয়সীদের। মসজিদের নির্মাণ কাজে যে সময় খোঁড়াখুড়ি হয় তখন এখানে অনেক হাড় গুড় পাওয়া যায়। 38,000 স্টুডেন্ট, আমরা যা অনেকে জানেই না যে বদ্ধভূমিটা কোথায় আছে। পূর্বের ইতিহাস যদি ছাত্ররা, তরুণরা আজকে না জানে, তাহলে তারা সামনে কিভাবে ইতিহাস সৃষ্টি করবে? নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, বদ্ধভূমিগুলো সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে না পারলে মূল্য দিতে হবে রাষ্ট্রকে। আর মন্ত্রণালয় বলছে, চলতি মাসে সমন্বিত নীতিমালার মাধ্যমে বদ্ধভূমি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। বদ্ধভূমির উপরে মার্কেট গড়ে উঠছে, আবাসন থেকে শুরু করে অনেক কিছু গড়ে উঠছে। যেগুলো চিহ্নিত করা হয়েছে, নাম ফলক দেওয়া হয়েছে, সেগুলোও কিন্তু সংরক্ষণ করা হচ্ছে না। ইতিমধ্যে আমরা চিহ্নিত করার কাজটি শেষ করেছি। আমরা আশা করি এই মাসের মধ্যেই অনুমোদন আমরা পেয়ে যাব। এক থেকে উঠলেই অনুমোদন হয়ে যাবে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতিস্মারক এই বদ্ধভূমিগুলো সংরক্ষণের উদ্যোগ এখনই না নিলে পরবর্তী প্রজন্মের কাছে অজানা থেকে যাবে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, এমনটাই দাবি বিশ্লেষকদের। মৌসুমী মো, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে গণহত্যা দিবসকে কেন্দ্র করে নগরীর শিশু একাডেমিতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, চলে যাচ্ছি তার কাছে। শফিক, আপনি যেমনটি বলছিলেন যে আজ গণহত্যা দিবস, তো জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে কিন্তু রাজশাহীতে বিভিন্ন কর্মসূচি সকাল থেকে আমরা চলতে দেখেছি। এর আগে আমরা দেখেছি যে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সামনে, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফুল দিয়ে তারা শহীদদের প্রতি, গণহত্যায় যারা শহীদ হয়েছিলেন যারা, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছিলেন। তো এখন আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমি রাজশাহীতে আছি। এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখন রচনা প্রতিযোগিতা সকাল থেকে শুরু হয়েছিল শিশুদের, এবং এখানে কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন প্রামাণ্য চিত্র যাতে শিশুরা নিজে নিজে আঁকতে পারে সেই বিষয়গুলো এখানে করা হচ্ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধুকে নিয়ে এখানে রচনা প্রতিযোগিতা
হচ্ছে এবং এখানে কিন্তু প্রচুর শিক্ষার্থী যারা অংশ নিয়েছে এবং এই বঙ্গবন্ধু সম্পর্কে কিন্তু তারা নিজেদেরকে আরো জ্ঞানকে সমৃদ্ধ করতে এবং এই বাংলাদেশের অর্জনের পেছনে আরো কারো মানে কত বড় অবদান আছে সেই বিষয়গুলো জানার জন্য মূলত এখানে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। এরকম দিনব্যাপী এই গণহত্যা দিবস উপলক্ষে কিন্তু নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। একে একে আমরা দেখতে পাচ্ছি যে এরপরে একটি সঙ্গীত সন্ধ্যার একটি আয়োজন করা হয়েছে এবং সেখানেও কিন্তু যে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন গান সেগুলো কিন্তু এখানে পরিবেশন করবে শিক্ষার্থীরা। আমরা এখানের একজন ম্যাডামকে দেখতে পাচ্ছেন। ম্যাডাম, আমাদেরকে একটু বলবেন যে বাচ্চাদের এই যে মুক্তিযুদ্ধকে জানার জন্য, গণহত্যাকে জানার জন্য আপনাদের এই যে কর্মযজ্ঞ, সেটি আসলে তাদেরকে কিভাবে মানে আরো উজ্জীবিত করছে কিনা? হ্যাঁ, অবশ্যই উজ্জীবিত করছে। এই প্রসঙ্গে বলতে গেলে আমাদের তো অনেক বই বের হয়েছে, ঠিক আছে, বই পড়ছেও তারা, বই পড়ার পাশাপাশি তারা আর কি এইটা সম্পর্কে আর কি জেনে এই আর কি রচনা প্রতিযোগিতা অনুষ্ঠান আমাদের এখানে হয়েছে, সেটাতে তারা পার্টিসিপেট করেছে আর কি। আপনি শুনছিলেন শফিক, এই যে ঠিক এ ধরনের একের পর এক কর্মসূচি পালনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ যে শহীদদের অবদান সেটিকে জানানোর জন্য কিন্তু নিরন্তর চেষ্টা শিক্ষকদের পক্ষ থেকে করা হচ্ছে এবং শিক্ষার্থী যারা এখানে অংশ নিয়েছেন তারাও যেটি বলছেন যে মুক্তিযুদ্ধকে জানার জন্য তাদের এ ধরনের প্রতিযোগিতা যদি মাঝে মাঝেই দেওয়া হয় বা এসব শহীদ দিবস বা এ ধরনের দিবসে দেওয়া হয় তাহলে তারা এই মুক্তিযুদ্ধের এবং বাংলাদেশের যে ভিত্তি সেটি সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবে। তো এই ছিল শফিক এখন পর্যন্ত আমার কাছে এই গণহত্যা দিবসের খবর। রাজশাহীতে গণহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং শিল্পকলা একাডেমিতে সেই রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছিল। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি। সময় সংবাদে আরো থাকছে। কংগ্রেসে প্রথম বিল পাশেই ব্যর্থ হলেন ট্রাম্প। নতুন স্বাস্থ্যনীতি উত্থাপনের আগ মুহূর্তে প্রত্যাহার, ডেমোক্র্যাটদের দুষলেন মার্কিন প্রেসিডেন্ট। একাত্তরের 25 মার্চ রাতে পাক বাহিনীর বিরুদ্ধে যে কয়েকটি জায়গায় প্রতিরোধ যুদ্ধ সংঘটিত হয়েছিল, রাজধানীর পলাশী ফায়ার ব্যারাক তার মধ্যে অন্যতম। বুয়েট ক্যাম্পাস এবং আশেপাশের এলাকা থেকে ধরে এনে 27 জন মুক্তিযোদ্ধাকে এখানে হত্যা করা হয়। শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ, গৌরবোজ্জ্বল ইতিহাসের ধারক হলেও ইতিহাস সংরক্ষণে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি স্বাধীনতার 46 বছরেও। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। বুয়েট ক্যাম্পাসে অবস্থিত পলাশী ফায়ার ব্রিগেডে মুক্তিযুদ্ধের কোনো স্মৃতিস্মারক নেই, অথচ এখানে 71-এর 25শে মার্চ কালরাত্রিতে ছাত্র ও স্থানীয় তরুণরা প্রথম প্রতিরোধ যুদ্ধ করেন পাক সেনাদের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানান, দমকল কর্মীদের সঙ্গে নিয়ে ভোররাত পর্যন্ত প্রতিরোধ অব্যাহত রাখেন ছাত্র জনতা। আর্মিটা বলেন যে ব্যাক করে, তখন আমি এখান থেকে একটা লাফ দিই। লাফ দেওয়ার পর দেখেন তখন এই সময় স্টার্ট হচ্ছে গুলি। এই গুলির মধ্যে আমি এদিকে দৌড় দিয়ে চলে গেলাম। পরে আমি সকালে এসে দেখি কি যে এখানে অনেকগুলি লোক মরে পড়ে রয়েছে। আমার ভাই লাশ পেয়ে আমি অনেকক্ষণ কান্দাকান্দি করছি। এর মধ্যে তৎকালীন ছাত্রনেতা শহীদ কামাল উদ্দিনের কবর রয়েছে বুয়েট জিমনেশিয়ামের পাশে। অযত্ন অবহেলায় বিলুপ্ত হয়ে গেছে আশপাশের অন্যান্য স্মৃতিচিহ্ন। শহীদ পরিবারের সদস্যদের দাবি, সংরক্ষণের অভাবে সেই বীর যোদ্ধাদের ইতিহাস ও অবদানের কথা অজানাই রয়ে গেছে অনেকের কাছে। তবে এবার জাতীয়ভাবে গণহত্যা দিবস পালনের ঘোষণায় ইতিহাস সংরক্ষণের ব্যাপারে অনেকটাই আশাবাদী তারা। কবরটা যে 72 সালে শেখ কামাল ভাই যে করে দিয়ে গেছে, তারপর থেকে আর হাত দেওয়াই হয়নি। গণহত্যা দিবসটা হচ্ছে, এটা আমার ভালোই লাগছে। এটা তো অবশ্যই সম্মান, যেহেতু 25শে মার্চ একটা আলাদাভাবে ধরা হয়েছে। বুয়েটের সামনের সড়কটি শহীদ কামালের নামে নামকরণের উদ্যোগ নিলেও আজও তা বাস্তবায়ন হয়নি। নামকরণ সহ স্মৃতিগুলো সংরক্ষণের দাবি মুক্তিযোদ্ধাদের। তবে খুব শিগগিরই নগর কর্তৃপক্ষের মাধ্যমে পদক্ষেপ নেওয়ার কথা জানান স্থানীয় জনপ্রতিনিধি। 27 জনের নাম ফলক সহ ওনাদের এখানে ভিত্তিগ্রস্ত একটি স্থাপন করে আমাদের গর্ব হবে স্যার। এদিকে যাওয়ার সময় খেয়াল করে স্যার। প্রক্রিয়া দিন আছে আমাদের, যে আগামীতে এই কাজটা আমরা মেয়র সাহেবকে জানাবো, জানানোর পরে বোর্ড মিটিং এ থেকে এটা পাস করতে হবে। বুয়েট ক্যাম্পাসে গণকবর থাকতে পারে দাবি করে সে ব্যাপারেও অনুসন্ধান চালানোর অনুরোধ জানান মুক্তিযোদ্ধারা। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা।
নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে জনগণও নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। সকাল থেকে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এই মতবিনিময় শুরু হয়। এতে অংশ নেয় কুমিল্লা জেলা পুলিশ, বিজিবি, আনসার ভিডিপি সহ নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব পাওয়া কর্মকর্তারা। মতবিনিময়ে কর্মকর্তারা নির্বাচনকালীন দায়িত্বের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশন ও নির্বাচন সচিবকে সরাসরি প্রশ্ন করেন। অনুষ্ঠানে কুমিল্লা জেলা পুলিশ সুপার বলেন, এই নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালন করে ইতিহাস সৃষ্টি করবে পুলিশ। এ সময় নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আমাদের কোনো পক্ষ নাই, আমাদের কোনো দল নেই, আমাদের কোনো মত নেই, আমাদের কোনো বর্ণ নাই। আইন এবং বিধি এর প্রতি কিন্তু আমরা দুর্বল। আর কোনো কিছুর প্রতি আমাদের নির্বাচন সংক্রান্ত ব্যাপারে দুর্বলতা নেই। অন্তত 50,000 হাজির কোঠা বাড়ানো সহ 7 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে হাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট। সকালে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। হজের চূড়ান্ত নিবন্ধনের সময়সীমা 30 মে পর্যন্ত বাড়ানোরও দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ এজেন্সির মধ্যে চুক্তিপত্র এবং 18 নম্বর শর্ত অনুযায়ী চুক্তিকারী হজ এজেন্সি সরকারি নির্দেশনা মোতাবেক 150 জন হজ যাত্রী কোটা পূরণ করছে। চুক্তির নামার শর্ত মোতাবেক কোটার সে সকল হজ এজেন্সি হজ যাত্রীকে 2017 সালে হজে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি। সরকারি অব্যবহৃত অবশিষ্ট 6,500 কোটা বেসরকারি কোটার চূড়ান্ত নিবন্ধনের পূর্বে বন্টন করে দেওয়া হোক। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রে ওবামা কেয়ারের পরিবর্তে নতুন স্বাস্থ্যনীতির বিল রিপাবলিকানদের বিরুদ্ধতার মুখে উত্থাপনের আগ মুহূর্তে প্রত্যাহার করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার বিলটি ভোটাভুটির জন্য উত্থাপনের আগে প্রয়োজনীয় অন্তত 215 রিপাবলিকান কংগ্রেসম্যানের ভোট পেতে অনিশ্চয়তা দেখা দেওয়ায় তা প্রত্যাহার করা হয়। বিভিন্ন সূত্রে জানা যায় 28 থেকে 35 জন কংগ্রেসম্যান বিলটির বিরোধিতা করেন। কংগ্রেসের উভয় কক্ষ হাউস এবং সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হলেও বিলটি আইনে পরিণত করতে ব্যর্থতার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিলটি পাশের খুব কাছাকাছি ছিল বলে ওভাল অফিসের সাংবাদিকদের বলেন তিনি। শেষ মুহূর্তে বিলটির বিষয়ে পিছু হটাকে ট্রাম্প প্রশাসনের কার্যত পরাজয় বলে উল্লেখ করেছে মার্কিন গণমাধ্যম। নির্বাচনী প্রচারণা শুরু থেকেই ওবামা কেয়ারকে ব্যয়বহুল হিসেবে উল্লেখ করে এটি বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। শ্রীলঙ্কা বাংলাদেশ ওয়ানডে সিরিজের খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজকে ঘিরে দারুণ উত্তাপ ছড়াচ্ছে দু দলের মাঝে। জয়ের বাসনা থাকার পরও টাইগার অধিনায়ক প্রতিপক্ষের ব্যাপারে বেশ সচেতন। অন্যদিকে বাংলাদেশকে ওয়ানডে ফরম্যাটে এগিয়ে রাখছেন স্বাগতিক অধিনায়ক উপাল থারাঙ্গা। ডাম্বুলায় বাংলাদেশ সময় আজ বিকেল 3টায় শুরু হবে দু দলের ম্যাচটি। সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় শ্রীলঙ্কা থেকে বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির রোজ। কলম্বো টেস্টে স্মরণীয় জয়ের পর স্বপ্নের বাসা বুনছেন সমর্থকেরা আর একটা ইতিহাস রচনা করে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু বাংলাদেশের অধিনায়কের তো জানা এই লঙ্কান দলটা সীমিত ওভারের ফরম্যাটে বেশ খ্যাপাটে। প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টুর্নামেন্টের প্রত্যেকটা সিরিজের ম্যাচই আমাদের জন্য ইম্পর্টেন্ট। ইটস নট যে আমরা শুরু করছি বা শেষ, সেরকম না। অবভিয়াসলি আমাদের চেষ্টা থাকবে যেন আমরা প্রথম থেকে আপ টু দ্য মার্ক থাকি, যেটা সবসময় চেষ্টা করি এবং সেটা এক্সিকিউট করার, সেটা অবশ্যই প্ল্যান থাকবে। সেটা যদি না হয় যেন আমরা শেষ পর্যন্ত ফাইট আউট করি। সো সবসময় খেলা এক সময় হয় কি যে আপনার চেঞ্জ হয় অনেক সময় খেলা, সো আমাদের ওই স্পিডটা থাকা দরকার। অন্যদিকে শ্রীলঙ্কা শেষ টেস্টে ধাক্কা খেয়ে বেশ এলোমেলো, তার উপর আবার ইনজুরি কারণে খেলতে পারবেন না কৌশল পেরেরা, তাই কিনা মাশরাফিদের নিয়ে দারুণ সাবধানী তারা। টেস্টে হেরে দারুণ হতাশ পুরো দল। এছাড়াও টেস্টের তুলনায় ওয়ানডেতে বাংলাদেশ বেশ পরিণত দল। তারপরেও আমার বিশ্বাস জয় দিয়ে সিরিজ শুরু করবে ছেলেরা। তামিম সৌম্যর ওপেনিং এর রসায়ন বেশ জমেছে সাদা পোশাকের ক্রিকেট থেকে, তাই রঙিন পোশাকে তারাই থাকছেন। অভিষেকের অপেক্ষায় অফ স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজ এসে আবার জয়েন করেছে কালকে। সো আমাদের হয়তো ভেরিয়েশন আছে এখন স্কোয়াডে। সো আমরা অবশ্যই চেষ্টা করবো বেস্ট পসিবল ব্যালেন্সটা করার।
ক্রিকেটের ইতিহাস, পরিসংখ্যান, ঐতিহ্য সব দিক থেকে শ্রীলঙ্কা এগিয়ে থাকলেও ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ আর লঙ্কানরা প্রায় সমানে সমান। এমন অবস্থায় দারুণ উত্তাপ আর রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে টাইগার সমর্থকদের মাঝে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়া কিংবা সিরিজ জয়ের প্রবল সম্ভাবনা, সেই দলই গড়ে তুলতে পারবে যে দল প্রথম ম্যাচটি জিততে পারবে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ডাম্বুলা, শ্রীলঙ্কা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। 25শে মার্চের গণহত্যার ভয়াবহতায় এখনো অশ্রু ভেজা স্বজনদের। প্রথমবারের মতো পালন করা হচ্ছে জাতীয়ভাবে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কাজ শুরু করেছে জাতিসংঘে বাংলাদেশ মিশন। সিলেটে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়িতে চলছে সেনাবাহিনীর অভিযান অপারেশন টুয়াইলাইট। বের করে আনা হয়েছে শতাধিক বাসিন্দাকে। এবং ডাম্বুলায় প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। প্রতিপক্ষ নিয়ে সতর্ক থাকলেও জয়ের প্রত্যয় টাইগারদের, বাংলাদেশকে এগিয়ে রাখছে লঙ্কানরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক এবং রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।